15% কর ও সাধারণ ক্ষমায় সম্পদ বৈধ করার সুযোগ ফিরছে বাজেটে, সমালোচনায় অর্থনীতিবিদরা। কাজী, প্যারাগন সহ কিছু প্রতিষ্ঠানের কারসাজিতে মুরগির দাম বাড়ছে, অভিযোগ খামারিদের। নজরদারি বাড়ানোর তাগিদ। পরিবেশ বান্ধব ও ভিন্নধর্মী পণ্যের পসরা এসএমই মেলায় জিআই অনুমোদন পেতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়। সাবেকা আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কালো টাকার মালিকদের আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আসছে বাজেটে কর বাড়ছে 5%। কর্মকর্তারা জানিয়েছেন আগামী অর্থ বছরে 15% কর দিয়ে অবৈধ সম্পদ অর্থ বৈধ করা যাবে, জানিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা। করোনায় টালমাটাল অর্থনীতির গতি পুনরুদ্ধারে 2020-21 অর্থ বছরের বাজেটে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি 10% কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয় এনবিআর। বিধান করা হয় সুযোগ গ্রহণকারীরা কোথাও প্রশ্নের মুখে পড়বেন না। এনবিআরের হিসাবে তখন লুকোনো ফ্ল্যাট, টাকা ও বিনিয়োগ কর নথিতে দেখান 11,859 জন। বৈধ হয় প্রায় 20,000 কোটি টাকা, কর আসে 2,000 কোটি টাকা। দেশের অর্থনীতি এখনও নজিরবিহীন সংকটে। খরচ মেটাতে সরকারের যেমন দরকার বাড়তি টাকা, অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়ানো দরকার। তাই আবারও সম্পদ বৈধ করার সুযোগ অবারিত করতে চায় এনবিআর। কর্মকর্তারা জানান 15% কর দিয়ে গোপন ফ্ল্যাট, নগদ টাকা ও সঞ্চয়পত্র আয়কর রিটার্নে দেখানোর সুযোগ দেয়া হতে পারে। সুযোগ গ্রহণকারীরা আইনি জটিলতায় পড়বেন না, এমন নিশ্চয়তাও থাকতে পারে। আমার যদি মনোবলটা দুর্বল হয়ে থাকে, আমি তখন সাদা টাকার থেকে কালো টাকা আয় করার চেষ্টা করব। কারণ সাদা টাকা আয় করলে আমার খরচ দিতে হবে 30%, আর যদি কালো টাকা আয় করি তাহলে আমার খরচ দিতে হবে 15%। এটা আসলে কোনো বিশ্বের কোথাও নেই। এই আইন একমাত্র বাংলাদেশেই চলে এবং এটা কোনোদিন কোনো অর্থনীতির জন্য ভালো না। অর্থনীতিবিদরা বলছেন অল্প কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাজস্ব ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বছরের পর বছর এই সুবিধা আপনার আছে এবং অন্য দিক থেকে আপনার এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম নাই। তো ফলে সার্বিকভাবে এইটার কার্যকারিতা আর তখন কিন্তু থাকে না। সুতরাং আমি মনে করি যে প্রাথমিকভাবে যেটা সরকারের পক্ষ থেকে এখন করা দরকার সেটা হলো যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে কালো টাকা কমানো। 2022-23 অর্থ বছরের বাজেটে বিদেশে পাচার করা অর্থ মাত্র 7% কর দিয়ে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হয়, কিন্তু একজনও সে সুযোগ গ্রহণ করেনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ বান্ধব ও ভিন্নধর্মী হস্তশিল্প পণ্য নিয়ে এসএমই মেলায় অংশ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, যাদের 60%ই নারী। তারা বলছেন সরকারের সহায়তা পেলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এসব পণ্য। শিল্প সচিব জানালেন উদ্যোক্তাদের কিছু পণ্যের জিআই স্বীকৃতি দিতে কাজ করছে মন্ত্রণালয়। শাহেদা আখতার বাবার কাছ থেকে শিখে তৈরি করেন দেশীয় বিভিন্ন হস্তশিল্প পণ্য। তার এসব পণ্য রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশেও। শহরে বাস করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাছের প্রয়োজনীয়তা অনেক বেশি। এটা বেস করে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আমার ন্যাচারাল গাছগুলো দেওয়া। শাহেদার মতো এমন উদ্যোক্তারা নকশিকাঁথা, কারুশিল্প, চামড়া, পোশাক সহ হাজারো পণ্য নিয়ে এসেছেন রাজধানীর এসএমই মেলায়। যদিও এসব পণ্যের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। সম্পূর্ণ হাতের ছোঁয়ায় তৈরি, এখানে বেকারত্ব দূরীকরণের একটা সুযোগ রয়েছে। ওনারা বলছে ডিসকাউন্ট দিচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে প্রাইসটা আরেকটু রিজনেবল করা যায়। এবারের মেলায় শিক্ষার্থী উদ্যোক্তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মৃৎশিল্প, চিত্রাঙ্কনের মতো উদ্ভাবনীয় বৈচিত্র্যময় এসব পণ্য নজর কাটছে সবার। এই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে একদম বাসায় বসে হোম ডেলিভারির মাধ্যমেও বাংলাদেশে যে মৃৎশিল্প পাওয়া যায় এই জিনিসটা প্রচলন করছি। আমি এটাকে আপসাইক্লিং করছি, মাঝে মাঝে সেগুলোতে চুড়ি বানাচ্ছি, প্যাচ ওয়ার্কের চুড়ি। আর আমি দেখতে পাচ্ছি এগুলোর ভালো চাহিদা, মানুষজন ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। সারা দেশের উদ্যোক্তাদের তুলে আনতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। গত 14 বছরে 3 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা হয়েছে এই খাতে। তাদের বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে শিল্প মন্ত্রণালয়। রিটেলার আছেন, তারা আসেন, বিদেশি ক্রেতারা আসেন, তাদের প্রতিনিধিরা আসেন। ফলে
এই যে আমাদের উদ্যোক্তাদের সাথে তাদের এই যে এক্সচেঞ্জের মধ্যে দিয়ে পণ্যের বৈচিত্র্যকরণের ক্ষেত্রে, পণ্য উন্নয়নের ক্ষেত্রে এবং নতুন বাজার সংযোগ তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেলাটা একটা বিরাট ভূমিকা পালন করে। আমাদের এই প্রোডাক্টগুলো যেন বৈশ্বিক মানের হয় সেই কোয়ালিটিটার দিকে আমরা নজর দিচ্ছি এবং এই উদ্যোক্তা ছোট ছোট উদ্যোক্তাদের আমরা কিভাবে প্রমোট করতে পারি, তাদেরকে কীভাবে ফ্যাসিলিটেট করতে পারি সেই বিষয়ে আমরা কার্যক্রম করছি। ৩০০-র বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা এসএমই মেলায় তুলে ধরছেন দেশীয় ঐতিহ্যবাহী পণ্য। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 7 দিনব্যাপী এসএমই মেলা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছে সহকর্মী ইকরামুল ইসলাম। ইকরাম, আজকে ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন এবং কি ধরনের পণ্য মেলায় পাওয়া যাচ্ছে? আমি আছি রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আজকে কিন্তু এসএমই মেলার 4র্থ দিন এবং আজকে ছুটির দিন হওয়ায় কিন্তু আমরা মেলায় উপচে পড়া ভিড় দেখছি। মেলায় বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে, আমরা বলতে পারি মৃৎশিল্প, তারপর লেদারের বিভিন্ন পণ্য, ব্যাগ, জুতা থেকে শুরু করে টাঙ্গাইলের কাঁথা, বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে এসেছে। আমরা তারা বলছেন যে আজকে যেহেতু ছুটির দিন, তারপরে সারা দেশের যে ক্ষুদ্র কুটির শিল্পের পণ্যগুলো একই জায়গায় পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু তারা এখানে পরিবার সহ আসছেন। আমরা কিন্তু অনেক শিশুদেরও দেখতে পরিবারের সাথে এসেছেন। এখানে বিক্রিটা বেশি হচ্ছে, আমরা দেখেছি মৃৎশিল্পের কিছু পণ্য, মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে, মানুষের আগ্রহ এই মৃৎশিল্পের পণ্য দেখেছি। তারপরে বিশেষ করে চিত্রাঙ্ক, হাতের কারুকাজের বিভিন্ন পণ্য কিন্তু মেলায় অনেক বেশি আমরা বিক্রি হতে দেখেছি। এছাড়া বিভিন্ন লেদারের যে পণ্যগুলো রয়েছে, ব্যাগ, পরে জুতাগুলো, এগুলোর কিন্তু বিক্রিটা বেশি হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকান তাদের ক্রেতাদের জন্য কিন্তু ডিসকাউন্ট তারা দিচ্ছেন। আমরা দেখেছি 40%, 60% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তারা চাচ্ছেন যে তাদের পণ্যটা যেন মানুষ তাদের পণ্য সম্পর্কে জানুক, তাদের ব্র্যান্ড সম্পর্কে জানুক। তারা কিন্তু এই বিষয়কে ফোকাস করে বিভিন্ন ডিসকাউন্ট দিচ্ছে। সবকিছু মিলিয়ে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে। এসএমই মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সোনালী মুরগির দাম বেড়েছে কাজী, প্যারাগন, নারিশ সহ কয়েকটি প্রতিষ্ঠানের কারসাজিতে। তারা কয়েক মাস ধরে বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে তীব্র গরমে অনেক মুরগি মারা যাওয়ার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এসব অভিযোগ করেছেন খামারিরা। বাজার নিয়ন্ত্রণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর নজর বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। স্বাদে ভালো হওয়ায় বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সোনালী মুরগি। বর্তমানে ব্রয়লার মুরগির চেয়ে চাহিদা বেশি হওয়ায় দামও বেড়েছে আগের চেয়ে বেশি। 1 কেজির জন্য গুনতে হচ্ছে 400 টাকা। এতে বিপাকে ভোক্তারা। এই টাকা 400 টাকা সামনে আবার কোরবান আসতেছে, আমার তো এই কোরবানি যারা দিতে পারবে না তারা এই মুরগি কিনা তো সম্ভব হবে না। দেশে সোনালী মুরগি বেশি উৎপাদন হয় জয়পুরহাট, নরসিংদী, যশোর, সাতক্ষীরা এলাকায়। এখানকার খামারিদের দাবি, তাপ প্রবাহে হিট স্ট্রোকে অনেক মুরগি মারা গেছে। বন্ধ হয়েছে বেশ কিছু খামার। এখনও এসব খামার নতুন করে চালু হয়নি। এতে সরবরাহে বড় সংকট তৈরি হয়েছে। 300 টাকার উপর পড়তা। এক বস্তা খাদ্য আগে ছিল 1200, 1500, 1600, এখন 3400 টাকা বস্তা এক বস্তা খাদ্যের দাম। 40% হাঁস এবং মুরগি আমি মারা গেছে। আমার মুরগিগুলো আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি নাই। ওই যে ঝর্ণা বা পানি করার পরেও আমি এটাকে কন্ট্রোল করতে পারি নাই। পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, সোনালী ও ব্রয়লার মুরগির বাচ্চার বেশিরভাগই উৎপাদন করে হাতে গোনা কয়েকটি কর্পোরেট গ্রুপ। চাহিদা বাড়লে বাচ্চার দামও বাড়ায় তারা। বর্তমানে প্রতিটি সোনালীর বাচ্চা কিনতে হচ্ছে 70 থেকে 76 টাকায়। খাবার ও ওষুধের দামও বাড়তি। সব মিলিয়ে বাড়তি উৎপাদন খরচের প্রভাব পড়েছে বাজারে। সর্বোচ্চ 20 টাকা উৎপাদন খরচ একটা সোনালীর বাচ্চা, সেই বাচ্চাটা আমার 76 টাকায় কিনতে হচ্ছে। কর্পোরেট গ্রুপের বড় সিন্ডিকেট হচ্ছে আপনার পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা, যেটা আমরা প্রান্তিক খামাররা ক্রয় করি এবং এটা দিয়ে আমরা ডিম মুরগি উৎপাদন করি। কিন্তু 100% উৎপাদন করে কর্পোরেট গ্রুপ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা, এবং তারা আবার আংশিক ডিম এবং মুরগি উৎপাদন করে। অতএব আমরা বলতে চাই সরকারের নজর দেওয়া উচিত। দেশের ছোট বড় মিলিয়ে মুরগির খামার রয়েছে 80 থেকে 90 হাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবিতে ইচ্ছাকৃত ঋণ খেলাপির তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে জুনের তথ্য জুলাইয়ের 1 তারিখে জমা দিতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সিআইবি থেকে এমন নির্দেশনা জারি করা হয়। গত মার্চে এক প্রজ্ঞাপনের মাধ্যমে খেলাপি ঋণের লাগাম টানতে ইচ্ছাকৃত খেলাপি চিহ্নিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তাও নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের খেলাপি চিহ্নিত করতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ ইউনিট গঠন করারও নির্দেশনা দেওয়া হয়। জলবায়ু ঝুঁকি প্রবণ এলাকায় উৎপাদন ঠিক রাখতে আলাদা নজর দেওয়া জরুরি। এতে সংকট অনেকটা মোকাবেলা করা সম্ভব। বুধবার রাজধানীর সেচ ভবন মিলনায়তনে এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। এ সময় তারা আরও বলেন, ক্ষুদ্র কৃষকদের সহায়তায় টেকসই প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়া দরকার। তা না হলে ঝুঁকিপূর্ণ এলাকায় চাষাবাদ চালু রাখা কঠিন হবে। শুধু উৎপাদন নয়, বিপণন কার্যক্রম কেন্দ্রকেও শক্তিশালী করা জরুরি বলে মত তাদের। সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা গেলে টেকসই সফলতা পাওয়া যেতে পারে। নতুন প্রকল্প চালু হওয়ার পাশাপাশি সঠিক তদারকির আহ্বান জানান বক্তারা। 5 বছরেও চালু করা যায়নি সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন 1,500 শ্রমিক। লোকসান কাটিয়ে কারখানাটি আবারও চালুর দাবি শ্রমিকদের। তবে এইটি চালু নিয়ে দুই ধরনের কথা বলছে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসন। 1983 সালে সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় স্থাপন করা হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। এই অঞ্চলের একমাত্র ভারী এই শিল্প প্রতিষ্ঠানে 39,000-এরও বেশি টাকু ঘুরত প্রতিনিয়ত। তবে বেশি দিন টেকেনি এর জৌলুস। লোকসানের কারণে 2007 সালে শ্রমিক কর্মচারীদের বিদায় জানানো হয় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে। 2017 সালে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিং লিমিটেড। লোকসান হতে থাকায় 2019 সালে আবারও বন্ধ ঘোষণা করা হয়। এতে বেকার হয়ে পড়েন 1,500 শ্রমিক। পড়ে থাকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এলাকার বহু লোক চাকরি বাকরি করত, তাতে করে সবার আয় সংস্থ হতো। এখন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মানুষ বেকারত্ব হয়ে যাচ্ছে। সাতক্ষীরাবাসী এই মিলটা চালু হলে অন্তত মোটামুটি কিছু কর্মসংস্থান হবে। পরিকল্পিতভাবে চালু করতে পারলে কারখানাটি লাভের মুখ দেখবে বলে আশা শ্রমিক নেতাদের। মাননীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আসু এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে এই মিলটা আগের মতন সরকারের নিয়ন্ত্রণে এই মিলটা চালু হবে। পিপিপির মাধ্যমে কারখানাটি চালানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন বলছে সেখানে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। 2019 সালে করোনাকালীন সময়ে আমাদের মূলত ভাড়া পদ্ধতির অবসান ঘটে যায়। তারপর থেকে আর মিলটা চালানো সম্ভব হয় নাই। পরবর্তীতে সরকার ট্রিপল-পি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মিলগুলো চালানোর উদ্যোগ গ্রহণ করেছেন। 2-3 একর জায়গা লাগবে, একটা ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট হবে। আর অবশিষ্ট যে জায়গাটুকু থাকবে এটাকে নিয়ে মন্ত্রণালয় ভিন্ন চিন্তা করছে যে একেবারে টেক্সটাইল মিল আবার চালু না করে এটাকে অন্যভাবে কিভাবে ইউটিলাইজ করা যায়, যেটা সাতক্ষীরার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 30 একর জায়গায় স্থাপন করা কারখানাটির 2টি ইউনিটে সুতা উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক 10,000 কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।